বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্তির দাবিতে নরসিংদী ও কুমিল্লায় জনসংযোগ লিফলেট বিতরণ করেছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। এখনও সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করে 1947, 71 এবং 24 সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করার আহ্বান সার্জিস আলমের। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে গণহত্যার বিচার, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্র সংস্কার, সংবিধান বাতিল করে গণপরিষদের নির্বাচন সহ 7টি বিষয়ে অন্তর্ভুক্তির দাবিতে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নরসিংদী সড়কে সড়কে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে গণসংযোগ করেন। জনগণের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সার্জিস আলম জুলাই ঘোষণাপত্রে 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান। ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ করে স্বৈরাচারের দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার, 1947, 71 এবং 24 সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করার বিষয়ে তাগিদ দেন সার্জিস আলম। 1947 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ এবং 24 সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে কোনোটিকেই অস্বীকার করব না। প্রত্যেকটি তার জায়গায় গুরুত্বপূর্ণ, কিন্তু কাউকে বড় করতে গিয়ে কাউকে যেন আমরা ছোট না করি। এদিকে বুধবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে গণসংযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বিস্ময় প্রকাশ করেন তিনি। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সরকারের উচিত ছিল এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উচিত ছিল এই বিষয়ে পদক্ষেপ নেওয়া, কিন্তু অগাস্টের পরে দিন যত গিয়েছে আমরা দেখছি এই গণঅভ্যুত্থানকে এক ধরনের ডিলেজিটিমাইজ করার এক ধরনের অপচেষ্টা করা হচ্ছে। 31শে ডিসেম্বরের পরে এতদিন চলে গেলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। 15 জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। জুলাই ঘোষণাপত্রের জনসমর্থনে আগামী 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ ও জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। লাবিব হাসান, সময় সংবাদ। নানা প্রতিবন্ধকতার পর অবশেষে চট্টগ্রাম মেডিকেলে নির্মিত হচ্ছে চীনের অর্থায়নে 150 শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। তবে পাহাড় কাটা নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সমালোচনা বাধার মুখে প্রকল্প। পরে সংবাদ সম্মেলন করে পরিচালক পরিষ্কার করে জানান, পাহাড় কাটছে না, মূলত ভবনের সুরক্ষায় পাহাড় ড্রেসিং বা স্লোপ করে সুরক্ষা দেয়াল নির্মাণ করা হচ্ছে। 2 বছর পর দগ্ধ রোগী সেবা পাবেন এই বার্ন ইউনিট থেকে। অনেক বিশ্বাসী ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বৃহত্তর চট্টগ্রামে 4 কোটি মানুষের জন্য চট্টগ্রাম মেডিকেলে আছে মাত্র 26 শয্যার বার্ন ইউনিট। বিএমডিপুর মতো বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দগ্ধ ও মুমূর্ষু রোগীদের পড়তে হয় বিপাকে। সেবা নিশ্চিতে এবার চীনের অর্থায়নে মেডিকেলের গোয়াচি বাগান এলাকায় নির্মিত হচ্ছে 150 শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। তবে নির্মাণ কাজ শুরুর আগে পাশে পাহাড় থাকায় মূল ভবনের নিরাপত্তায় সেগুলো স্লোপ করে সুরক্ষা দেয়াল নির্মাণ করছে চীনা প্রতিনিধি দল। পাহাড় কাটা নিয়ে সমালোচনায় সরব বেলাসহ নানা পরিবেশবাদী সংগঠন ও গণমাধ্যমগুলো। এতে কিছুটা অস্বস্তিতে মেডিকেল কর্তৃপক্ষ। এমন বাস্তবতায় বুধবার পাহাড় কাটার বিষয়টি খোলাসা করতে মেডিকেলের পরিচালকের সম্মেলন কক্ষে চীনা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয় নানা সংস্থার। পরে সংবাদ সম্মেলনে পরিচালক জানান, পাহাড় কাটা নয় বরং মাটি নরম হওয়ায় ভবনের সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তিতে ঘাস দিয়ে সুরক্ষা দেয়াল নির্মাণ করা হচ্ছে। বিল্ডিংকে এবং পাহাড়কে সেভ করার জন্য ওখানে জাস্ট পাহাড়ের মধ্যে একটা ড্রেসিং চলতেছে এবং এটা যে মেজারমেন্ট পাহাড়ের কিন্তু কোনো মেজারমেন্টের 1 ইঞ্চি কিন্তু কমতেছে না।必须得往上面开挖，不开挖的情况下，পাহাড়টা জাস্ট ড্রেসিং করে এরপরে এটার উপরে কলাম স্ট্রাকচার করে এটার উপরে ঢালাই দিয়ে এমনকি আবার মাটি দিয়ে ঘাস রোপণ করে দিবে, যাতে
এই পাহাড়টা ধসে না আসে। দেশে প্রথম চীনের এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন বেলা ও গণপূর্ত বিভাগ। তবে পরিবেশের ছাড়পত্র না নেয়ার কারণে নানা প্রশ্ন বেলার। আশা করছি এখন ওনারা ইআইএ করবে এবং সেই হিসেবেই ওনারা কাজটা আগাবেন। ডেকোরেটিভ যে গাছ লাগাবেন তার পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দেশীয় প্রজাতির বিভিন্ন ফলজ এবং বনজ গাছকে প্রায়োরিটি দিয়ে প্ল্যান্টেশনটা করবেন। পাহাড়ের মধ্যে পাইল গেড়ে পাহাড়টাকে টোটালি কিছু কলাম বিম দিয়ে এটাকে ধরে রাখা হবে, মানে কোনোভাবেই পাহাড়টা আর স্লাইড করে পড়বে না। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে 10টি আইসিইউ, 25টি এসডিইউ আর 125টি অন্যান্য বেড থাকবে। 284 কোটি টাকার মধ্যে চীন সরকার দিচ্ছে 181 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। এক বছরে লাইনের 300 স্থানে ত্রুটি, বেহাল দশায় গতি কমেছে পশ্চিমাঞ্চলের রেলওয়ের, তৈরি হচ্ছে সূচি বিভ্রাট, 60% পথই পুরনো হওয়ায় কমেছে সক্ষমতা। এবার বেগম জিয়ার লন্ডন সফরের খবর। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছানোর পর কিছুক্ষণ আগে লন্ডন ক্লিনিকে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিস্তারিত জানাতে এই মুহূর্তে লন্ডন ক্লিনিকের সামনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে আসছেন এই সময় 9টায় বিমানবন্দরে অবতরণ করার পরপরই সরাসরি সেখান থেকে চলে আসেন লন্ডন ক্লিনিকে। আমরা সবশেষ যেটি জানতে পেরেছি লন্ডন আসছেন এই সময় 11:30 তিনি হাসপাতালে প্রবেশ করেন। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন চিকিৎসক, পাশাপাশি এই হাসপাতালে যেসব বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের পর্যবেক্ষণে, তাদের সরাসরি তত্ত্বাবধানে কিন্তু তার চিকিৎসার সব কিছু কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা যেটি জানতে পেরেছি তাকে ইতিমধ্যে হয়তো ভর্তি করা হতে পারে, সেটি ধরে নেওয়া হচ্ছে। এবং যেটা আমরা বাংলাদেশে জেনে এসেছি তিনি কিন্তু বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন, তার লিভার সিরোসিস সহ তার হার্টের সমস্যা হয়েছে এবং ধারণা করছে এই লন্ডনে হয়তো লিভার সিরোসিস, লিভার হয়তো প্রতিস্থাপন করতে পারে। আমরা যেটা দেখেছি যে সকাল থেকে কিন্তু তিনি যখন বিমানবন্দরে তিনি এসে পৌঁছান, যে দীর্ঘ 7.5 বছর পর পুত্রের সাথে দেখা হয়, সেখানে তাকে অভ্যর্থনা জানান তারেক রহমান এবং জাইমা রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আমির মালিক এবং সাধারণ সম্পাদক কয়েকজন সহ সেখানে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খান। সেখানে হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিলেন। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে সেখানে তিনি অপেক্ষা করছেন। সবশেষ তিনি লন্ডনে এসেছিলেন 2017 সালের 15 জুলাই। এরপর থেকে তিনি আর আসেননি লন্ডনে। ধারণা করা হচ্ছে যে এই যে লন্ডনের যে সময় চিকিৎসার জন্য তিনি এসেছেন, এখানে অন্তত 2 মাস তাকে হয়তো থাকা হতে পারে এবং এই 2 মাসের মধ্যে তার চিকিৎসা পরবর্তী সময়, চিকিৎসার জন্য হয়তো 6 সপ্তাহের মতো হয়তো সময় রাখতে পারে এবং চিকিৎসা পরবর্তী সময় তিনি হয়তো যুক্তরাজ্যের স্থানীয় যেসব নেতাকর্মী রয়েছেন, পাশাপাশি প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের সাথে হয়তো একটি সমাবেশ করতে পারেন। এবং এই সফর, চিকিৎসার জন্য এই সফর কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কেননা বর্তমান যে 5ই আগস্ট পরবর্তী মা ছেলের এই সাক্ষাতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিক এবং ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে হতে পারে এবং যে ভবিষ্যৎ যে নির্বাচন হচ্ছে, আগামী যে নির্বাচনে, এই নির্বাচনের দলীয় রূপরেখা, দলীয় কার্যক্রম, দলীয় যেসব পরিকল্পনা রয়েছে সেগুলোও কিন্তু এখান থেকে তারা চূড়ান্ত করতে পারেন। আমরা জানি কিছুদিন আগে কিন্তু লন্ডন ঘুরে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও বিএনপির 3য় শীর্ষস্থানীয় নেতা, তিনিও কিন্তু এখান থেকে বেশ কিছু রূপরেখা নিয়ে গেছেন এবং এরপরে যে ক্রমকে যেসব আলোচনাগুলো হবে মা এবং ছেলের মধ্যে সেসব দিক নির্দেশনা পেয়ে কিন্তু বাংলাদেশে আগামীর যে রাজনীতি সেটি কিন্তু পরিচালিত হবে। ধারণা করা হচ্ছে 2 মাসের চিকিৎসা শেষে তিনি সৌদি আরবে ওমরা করে এরপর বাংলাদেশে ফিরে যাবেন। নেত্রকোনায় ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। দুপুরে দুদকের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বুলু মিয়ার নেতৃত্বে 5 জনের একটি দল নেত্রকোনার সদর উপজেলা পরিদর্শন করেন। এ সময় গত 16 বছরে জেলা থেকে কৃষকদের মাঝে বিতরণ করা 900টি কম্বাইন্ড হারভেস্টার বিষয়ে তদন্ত করেন। অনুসন্ধানে কাগজপত্রে ভর্তুকি মূল্যে মেশিন বিতরণের রেকর্ড থাকলেও কোনো কৃষক ব্যবহার করছে সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি কৃষি কর্মকর্তারা। এ ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে প্রতিবেদন তৈরি করা হবে বলে জানিয়েছে দুদক। রেলওয়ের পশ্চিমাঞ্চলে গত
বছর অন্তত 350 স্থানে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও স্লিপার ভাঙা, কোথাও উঠে গেছে ক্লিপ, সরে গেছে পাথর। এতে কমছে ট্রেনের গতি, বিভ্রাট হচ্ছে সময়সূচির। কর্তৃপক্ষ বলছে অন্তত 60% রেলপথই পুরানো হওয়ায় কমেছে সক্ষমতা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। গত 31 ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ভেঙে যায় রেল লাইন। এর আগে 8 ডিসেম্বর একই জায়গায় লাইন ভেঙেছিল। 2024 সালে রাজশাহী সেকশনে এমন অন্তত 25টি স্থানে রেল লাইন ভাঙার ঘটনা ঘটেছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলে রেলপথের দৈর্ঘ্য 1427 কিলোমিটার। গত এক বছরে এ পথের 357টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল বিভাগের হিসাবে পশ্চিমাঞ্চল রেলের খুলনা ও রাজবাড়ী প্রকৌশলী বিভাগের আওতায় 40টি স্থানে লাইন ভেঙেছে। সবচেয়ে বেশি 12 বার ভেঙেছে মোবারকগঞ্জ সেকশনে। রাজশাহী জয়দেবপুর প্রকৌশলী বিভাগের আওতায় রেলপথ ভেঙেছে 317টি স্থানে। সবচেয়ে বেশি 121টি স্থানে ভেঙেছে হিলি সেকশনে। বেশি লাইন ভাঙার ঘটনা জানুয়ারি, ফেব্রুয়ারি ও ডিসেম্বর মাসে। এই যে রেল লাইন ভেঙে যায়, ফেটে যায়, নাট বোল্ট লুজ হয়, আর এগুলোর জন্য আমাদের অবশ্যই লোকজন আছে। এগুলো ভাঙে বা ফাটে, এগুলো আমরা আমাদের অফিসকে জানাই, হ্যাঁ, তারা ঠিক সময়তে এসে মেরামত করে দিয়ে চলে যায়। যাত্রীদের অভিযোগ, অনেক স্থানে লাইনের উপর ট্রেন উঠতেই দেবে যায় স্লিপার। ভাঙা স্লিপারের পাশাপাশি অনেক স্থানে নেই ক্লিপ। কোথাও স্লিপার ভাঙা, কোথাও ক্লিপ উঠে গেছে স্লিপার থেকে। এতে কমেছে ট্রেনের গতি। সময়সূচি বিভ্রাটের কারণে বেড়েছে ভোগান্তি। রেল লাইন ভেঙে গেলে ট্রেন থেমে যায়, মানে ট্রেন সামনে আগাতে পারে না, রেলের শিডিউল বিপর্যয় ঘটে। কিছুদিন আগে উল্লাপাড়া মনে করেন রেল লাইন আমরা ভোগান্তির মধ্যে শিকার হয়ে বসে থাকলাম। যদি সংস্কার করা হয় তাহলে আমরা আরো কম সময়ে ঢাকা পৌঁছতে পারবো। কর্তৃপক্ষ বলছে পশ্চিমাঞ্চলের অন্তত 60% রেলপথই পুরনো হওয়ায় কমেছে সক্ষমতা। তবে নতুন রেল লাইন স্থাপনে 2টি প্রকল্প নেয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রকল্পগুলো যে কোনো কারণেই একটু লেন্দি হয়েছে, এখন তো আর্থিক সংকটই আছে। স্টাডি দুটোরই প্রায় শেষ। এখন যদি প্রকল্প হয় তখন এই রেলগুলো সব চেঞ্জ করা হবে। রেলওয়ের পশ্চিমাঞ্চলে বর্তমানে 123টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময়। বেহাল দশা রাজশাহী বিভাগের বেশিরভাগ গ্রামীণ সড়কের সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী। ভোগান্তিতে বাসিন্দারা, বরাদ্দ না থাকার অজুহাত কর্তৃপক্ষের। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার তেঘর গ্রামের রাস্তা পাকা করার জন্য 2 বছর আগে শুরু হলেও এখনো শেষ হয়নি। উল্টো রাস্তায় ফেলে রাখা ইটের খোয়া, বেড়েছে ভোগান্তি। আর তানোর থেকে পবা উপজেলার রাস্তার কাজ 1 বছর শেষ না হতেই কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। শুধু এ 2টি সড়ক নয়, একই অবস্থা রাজশাহীর 9টি উপজেলার গ্রামীণ সড়কগুলোর। এলজিডি ও সড়ক বিভাগের আওতাধীন প্রায় 2800 কিলোমিটার সড়ক কাঁচা, যার বেশিরভাগ অংশ চলাচল অনুপযোগী। রাস্তাতে আমরা গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারি না। গাড়ি এমনও মনে হয় যে আমরা গাড়ি মাথাত করে নিয়ে যাই। বৃষ্টির সময় তো গাড়ি তো নামাইতে পারি না, রোডে করে রাখতে হয়। এই রাস্তাতে প্রচুর দুর্ঘটনা ঘটে। বড় গাড়িগুলো আসছে, ব্রেক করতে দেরি করছে, বাসে ভাঙাতে যায়, আরেকজনকে মেরে দিচ্ছে। 6 মাসের মধ্যে 3 বার 4 বার করে রিফাইন করে। ভিজিট পেভমেন্ট আছে, কিছু ওয়্যারিং কোর্স আছে, এভাবে করে করে মানে পর্যায়ক্রমে রাস্তাটা ভালো হয়ে যাচ্ছে। এবং আমরা কিছু আপনার ধরেন মাইনরের কাজ আছে, ওখান থেকেও রাস্তাটা ভালো করে ফেলছি। নওগাঁ 99টি ইউনিয়নে প্রায় 450 কিলোমিটার অনুন্নত গ্রামীণ সড়ক রয়েছে। প্রায় 10 বছর ধরে এসব সড়কে কোনো সংস্কার কাজ হয়নি। তবে সড়কগুলো সংস্কারের জন্য 1100 কোটি টাকার প্রকল্পের কাজ চলতি বছর থেকে শুরু করার আশ্বাস এলজিইডির। আর নাটোরে এমন সড়ক রয়েছে 450 কিলোমিটার। খানাখন্দের পাশাপাশি শুষ্ক মৌসুমে ধুলা ও বর্ষা মৌসুমে কাদায় ভোগান্তি আরও বাড়ে। তবে শীঘ্রই 200 কিলোমিটার সংস্কার করতে চায় এলজিইডি। 18-20 বছর হলে এই রাস্তাটা মানুষের যাইতে কত ভোগান্তি। রাস্তার লাগি তো মনে করেন যে গাড়ি ঘোড়া সব সমস্যা হচ্ছে, চাকা বাস্ট হচ্ছে, চাকার পাংচার হচ্ছে। নতুন একটা প্রজেক্ট পাস হয়েছে, যেটা হচ্ছে রাজশাহী নাটোর চাপাই অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পে আমাদের 200 কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ এবং প্রায় 100 মিটার রাস্তা রক্ষণাবেক্ষণ ধরা আছে, যেটার অর্থ বরাদ্দ পেলে আমরা কাজ শুরু করব। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা বগুড়ার গ্রামীণ সড়কগুলোর। এবছর 328 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য 220 কোটি টাকা বরাদ্দ চেয়েছে এলজিইডি। একই অবস্থা সিরাজগঞ্জ ও পাবনার গ্রামীণ সড়কগুলোর। এসব সড়কে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রায় 20 বছর হলে কাজ কাম হয় না, তারপরে 4-5 কিলো আস্তে যাওয়া আসি খুব সমস্যা আমাদের। এই রাস্তার জন্য আমাদের গ্রামের একদম অবনতি। অধিক জনগুরুত্বপূর্ণ সড়কগুলো আমরা সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি। বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে অন্যান্য রাস্তাগুলো আমরা সংস্কারের কার্যক্রম হাতে নেব। এলজিডি ও সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগে নতুন সড়ক নির্মাণে প্রায় 4500 কোটি টাকার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী অঞ্চলে বিজিবির পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে বিজয়নগরের সানাউল হক কলেজ মাঠে 2 শতাধিক ভুক্তভোগীর হাতে এ সহায়তা তুলে দেন 25 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ। এ সময় ব্যাটালিয়নের সহকারী উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মঈন সহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সুলতানপুরের গোসাইস্থল এবং চণ্ডীদার এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন 60 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। পিরোজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। বিকেলে শহরে এসব কম্বল বিতরণ করেন পিরোজপুর সেনা ক্যাম্পের মেজর কাজী জাহিদুল ইসলাম। সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।